আজকের যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব যে আমাদের যে বিভিন্ন রকমের ডিজিজ হয়ে থাকে, বিভিন্ন রকমের রোগ হয়ে থাকে, তার মেন উৎসস্থলটা কোথায়, সেই উৎসস্থলটাকে আমাদেরকে চিহ্নিতকরণ করতে হবে। যদি আমরা যে বিভিন্ন রকমের এই যে গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, বুকে ব্যথা, ঘাড়ে ব্যথা, পেটে ব্যথা, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, বিভিন্ন রকম যে ব্যথা এবং বিভিন্ন রকমের ফ্যাটি লিভার বা থাইরয়েড, এই যে প্রবলেম, এগুলোর মেন উৎসস্থলটা কোথায়, এই উৎসস্থলটাকে আমাদেরকে খুঁজে বের করতে হবে। রোগের যদি আপনি গোড়াটাকে ঠিক বের করতে পারেন, তাহলে ওষুধপত্র দিলে অল্পতেই সে সুস্থ স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু আমাদের এই উৎসস্থলটাকে এখন আমরা আসুন খুঁজে বের করা যাক। আমরা বিভিন্ন রকমের খাদ্য খেয়ে থাকি প্রতিদিন, ভুলভাল খাবার, বেশি খাবার, খিদে নেই তবু খেয়ে ফেলি, এবং ডিএনএ যুক্ত খাবার আমরা খাই না। ডিএনএ যুক্ত খাবার বলতে যেটাকে বোঝায় যে একটা আপেল যখন আপনি খাচ্ছেন, সিদ্ধ না করে যদি তাকে খাওয়া যায়, সেটার মধ্যে ডিএনএটা সমপরিমাণ থাকছে। কারণ একটা আপেলকে যদি আপনি সিদ্ধ করে ফেলেন, তার ডিএনএটা নষ্ট হয়ে যায়। বা আমরা ডিএনএ যুক্ত খাবার খাই না, তার কারণ হচ্ছে কি, আমরা বিভিন্ন রকম খাবারকে করি কি, বয়েল করে, সিদ্ধ করে তাকে খাওয়ার চেষ্টা করি। ধরুন আপনি একটা ন্যাচারাল ফুড, আপনি আপেল খাচ্ছেন বা নাশপাতি খাচ্ছেন বা বেদানা খাচ্ছেন, সেগুলোকে যদি আমি বিভিন্ন রকমভাবে বয়েলিং করে খাবার খেতে থাকি, বা আপেলটাকে নিলাম, নিয়ে সিদ্ধ করে, বাচ্চা হোক আর কাউকে হোক, সিদ্ধ করে দিলাম মানে কি, তার ডিএনএটা নষ্ট হয়ে গেল। কারণ সেই আপেলটার মধ্যে কিছুই থাকলো না, তার যে গুণগত মানটাকে প্রায় নষ্ট করে দিলাম। তাহলে এটা ভুলভাল খাবার। এবং এছাড়া আমরা কিছু খাদ্য যে খেয়ে থাকি, তার টাইমিং জ্ঞানটা আমাদের মধ্যে নেই। যেমন যদি বলা হয় কি, যে আমরা যখন যে খাবারগুলো খাই, তার প্রত্যেকটা একটা ডিউরেশন অফ পিরিয়ড আছে ডাইজেশনের ক্ষেত্রে। দেখা যায় যে কিছু কিছু খাদ্য আছে যেগুলো তার ডাইজেস্টিভ টাইমিং ব্যাপার থাকে। ধরুন ফলমূল হজম হতে সময় লাগে 2 ঘন্টা, এবং ভেজিটেবল জাতীয় শাক সবজি এগুলো হজম হতে সময় লাগে 3 ঘন্টা, এবং কার্বোহাইড্রেট জাতীয় ফুড যেমন আপনার রুটি, ভাত, এগুলো হজম হতে লাগে আপনার 6 ঘন্টা। এছাড়া মাছ, মাংস এই জাতীয় খাদ্য হজম হতে লাগে 12 থেকে 24 ঘন্টা। তাহলে আমাদের যেই খাদ্য সম্পর্কে ডাইজেস্টিভ যে টাইমটা, সেটা যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা যদি ঠিকঠাকভাবে খাদ্যগুলো গ্রহণ করতে পারি, তাহলে আমাদের কিন্তু খাদ্যকে কোনো প্রবলেম হবে না। ধরুন আপনি একটা ছোট্ট এক্সাম্পল দিলে আপনি বুঝতে পারবেন। ধরুন আপনি দিল্লি থেকে আপনি কলকাতা আসবেন, সেখানে 3টে ট্রেন আছে। একটা হচ্ছে আপনার মালগাড়ি, একটা হচ্ছে রাজধানী এক্সপ্রেস, আর একটা লোকাল ট্রেন। তাহলে আপনি কাকে আগে ছাড়বেন? তাহলে এখানে যদি আপনি মালগাড়িকে আগে ছেড়ে দেন, তাহলে তো সে তো ধিক করে আসতে থাকবে, সারাদিনে অন্য কোনো ট্রেনই আসতেই পারবেন না। তাহলে আপনার সেই জায়গায় করতে হবে কি, আগে দ্রুতগামী যে যেতে পারে তাকে আগে ছাড়তে হবে। ঠিক রাজধানীকে ছেড়ে দিলেন, তারপরে আপনি লোকাল ট্রেনকে ছেড়ে দিলেন, তারপরে আপনি মালগাড়িকে ছাড়লেন। ঠিক খাদ্যের ক্ষেত্রেও ঠিক একই টাইপের। যে খাবারটা তাড়াতাড়ি ডাইজেশন হবে, তাড়াতাড়ি হজম হবে, আগে তাকে আপনাকে গ্রহণ করতে হবে। তারপরে তার থেকে দেরিতে যেটা হজম হবে তাকে গ্রহণ করতে হবে, তার থেকে দেরিতে যেটা হজম হবে সেটা তাকে খেতে হবে। তাহলে এইভাবে যদি আমরা খাদ্যটাকে মেনশন করে চলি বা খেতে থাকি, তাহলে আমাদের কিন্তু ডাইজেশনের প্রবলেমটা হবে না। কিন্তু আমরা করি কি, ভুলভাল খাবার, বেশি খাবার, খিদে নেই তবু খেয়ে নিই, এইভাবে আমরা খাদ্যটাকে খেয়ে নিই। তখন হয় কি, আমাদের পেটের মধ্যে বিভিন্ন রকমের প্রবলেম তৈরি হয়। হজম তো হয়ই না, বরঞ্চ এই সমস্ত খাবার হয় কি, ইনডাইজেশন তৈরি হয়ে আমাদের যে পেটের মধ্যে নাড়ি ভুঁড়ি থাকে, যেগুলো বলা হয় স্মল ইন্টেস্টিন এবং লার্জ ইন্টেস্টিন, দুটোর মেজারমেন্ট করে দেখা যায় প্রায় আপনার 30 ফুটের মতন হয় লম্বা। তাহলে এর মধ্য দিয়ে খাদ্যগুলো বিভিন্ন রকমভাবে বিভিন্ন জায়গায় যে নিউট্রিয়েন্ট কন্টেন্টগুলো অ্যাবজর্পশান হওয়া দরকার, সেগুলো সেই মতো অ্যাবজর্পশান হওয়ার পরে তারপরে সে তার গন্তব্যস্থলে পৌঁছায়, রেকটাম বা অ্যানাস
সে জায়গায় গিয়ে পৌঁছায়। মানে আমাদের মেন ব্যাপারটা হচ্ছে যে আমরা যে এত কিছু খাদ্য খেলাম সারাদিন ধরে, তাহলে সকাল থেকে আরম্ভ করলাম রাত 12টা অবধি যে সমস্ত খাদ্য সবাই খেলাম, তার কতটা হজম হলো কতটা হজম হলো না সেটা তো আমরা কিছুই দেখলাম না। সেইবারে লাস্টে তার কার্যকলাপ সম্পূর্ণ করার পরে সেই খাদ্যের নির্যাসগুলো গিয়ে একটা জায়গায় জমা হয়, সেটা হচ্ছে কোলনের অংশে জমা হতে হতে সে গিয়ে রেকটাম অর্থাৎ পায়ুদ্বার অবধি গিয়ে পৌঁছাতে থাকে। কিন্তু এখানে প্রশ্ন হলো যে আপনি প্রতিদিন যে খাবারটা খাচ্ছেন সেই খাবারটা কি প্রতিদিন আপনার পায়খানা দিয়ে বেরিয়ে যাচ্ছে? না। আপনি যে প্রতিদিন খাদ্যটা খাচ্ছেন সেটা কিন্তু প্রতিদিন আপনার পায়খানা দিয়ে ক্লিয়ার হয়ে বেরিয়ে যায় না। কিছু কিছু খাদ্য হয় কি, একটা চিত্রের সাহায্যে আপনাকে বোঝালে আপনি বুঝতে পারবেন যে এখানে আপনি দেখুন প্রতিদিন সেই খাদ্যটা সহজে বেরিয়ে যায় না। এবারে আপনি এই চিত্রটাকে লক্ষ্য করুন, তাহলে খুব ভালো বুঝতে পারবেন। এখানে দেখুন যে এইটা হচ্ছে, এই যে অংশটা লাল দাগ দিয়ে আমি মার্কিং করছি, এই অংশটা হচ্ছে আমাদের কোলন। এবার এই কোলনের যেই দেখুন এই ভাঁজগুলো আছে না, এই যে ভাঁজগুলো আছে, খাদ্যের কণাগুলো ঠিক এই জায়গাগুলোতে এসে আটকে যায়। খাদ্যের কণাগুলো ঠিক এই জায়গাগুলোতে এরকম ভাঁজ থাকে, এই ভাঁজ থাকে, এই ভাঁজ থাকে, এর মধ্যে খাঁজের মধ্যে খাবার কণাগুলো আটকে যায়। এইখানে খাদ্য কণাগুলো এই সমস্ত জায়গাগুলোতে, এই যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোতে আটকে গিয়ে এখানে জমে যায়, কিছুদিন জমতে থাকে। প্রতিদিন খাদ্য কণা বেরোয় না, যার ফলে এই খাদ্য কণাগুলো এই সমস্ত জায়গাগুলোতে জমতে থাকে। এই যে খাঁজগুলো আছে খাঁজের মধ্যে জমতে এখানে শুকিয়ে যায়, আবার এগুলো মধ্য থেকে শুকিয়ে গিয়ে আমাশা তৈরি হয় এবং মিউকাস মেমব্রেনগুলোকে নষ্ট করে ফেলতে থাকে এবং তখন ওয়ালটা পাতলা হয়ে যায় এবং মেগাকোলন তৈরি হয়। মানে সাপের ফোনা যেমন দেখতে হয় না, ঠিক আপনাকে দেখাচ্ছি দেখুন, এই যে এটা কোলন এসে ঠিক এরকম সরু হয়ে গিয়ে আবার এরকম মোটা হয়ে গেছে, মোটা হয়ে গিয়ে আবার ঠিক এই রকম সরু হয়ে এইরকমভাবে এসছে। এটা ঠিক যেন একটা সাপের ফোনার মতন, এটা একটা সাপের ফোনার মতন তৈরি হয়েছে না এই অংশটা। ঠিক এই রকমভাবে কোলন যদি আপনার দেখা যায় যে এখানে এরকম সরু হয়ে গেল, একটা চওড়া এরকম চওড়া কোলন যদি এরকমভাবে সরু হয়ে যায়, এইটার মতো সরু হয়ে যায় এবং এটার মতো সরু হয়ে যায়, তাহলে কি হবে? আমাদের কনস্টিপেশন তো অটোমেটিক্যালি হবে, সহজে কিছু পরিষ্কার হতে চাইবে না। তাহলে এখানে মেন প্রশ্ন হচ্ছে এই যে খাদ্য কণাগুলো এখানে সব জমে গেল, এই জায়গাগুলো জমে গেল, এইগুলো তো প্রতিদিন পরিষ্কার হচ্ছে না। জমে থাকার জন্য এখানে হচ্ছে আমাশা তৈরি হচ্ছে, পচা আম তৈরি হচ্ছে এবং পচা আম থেকে এগুলো আমাশা থেকে তৈরি হচ্ছে শামা, অর্থাৎ টক্সিন। শরীরের টক্সিন লেভেলটা বেড়ে যাচ্ছে। এই যে টক্সিন লেভেল যখন বেড়ে যাচ্ছে তখন এই টক্সিন লেভেলগুলো কি হচ্ছে, বিভিন্ন জায়গায় গ্যাস উৎপন্ন করে গিয়ে বিভিন্ন জায়গায় দেখা গেল বুকের জায়গায় গিয়ে ধাক্কা মারল, তখন হচ্ছে হার্টের কাছে পেন হচ্ছে। গিয়ে স্টোমাকের কাছে ধাক্কা মারল, তখন দেখা যাচ্ছে স্টোমাকের কাছে পেন হচ্ছে। গিয়ে দেখা গেল আপনার পেটের ঠিক অ্যাপেন্ডিক রিজিয়ানের কাছে ধাক্কা মেরে সেখানে পেন হচ্ছে। এই গ্যাস গিয়ে দেখা যাচ্ছে আপনার মাথার যন্ত্রণা তৈরি করছে। এই গ্যাস গিয়ে লিভারে প্রবলেম তৈরি করছে। এই গ্যাস গিয়ে বিভিন্ন জায়গায় ঘাড়ে যন্ত্রণা হচ্ছে। এই গ্যাস গিয়ে বুকে মধ্যে এমনভাবে আঘাত করছে তখন মনে হচ্ছে যেন হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে। তাহলে এই যে আমাদের কোলনটাকে আমাদের মেন কাজ হচ্ছে, আমরা যত খাদ্য খাই না কেন, এই যে কোলনটা রয়েছে, এই কোলনের যে ভাঁজ অংশগুলোকে এগুলো পরিষ্কার করতে। এগুলো কি নর্মাল খাদ্য বা কোনো জোলাপ জাতীয় ওষুধ খেলে কি সহজে পরিষ্কার হয়ে যাবে? না, এগুলো তো জমে গেছে, জমে গিয়ে শক্ত হয়ে গেছে। তাহলে এই জায়গাটা পরিষ্কার করার জন্য কি করতে হবে? এখানে আপনাকে একটা কোনো যাতে পরিষ্কার করা যায় তার জন্য একটা সিস্টেম আছে। আপনাকে এই সিস্টেমটা দেখাচ্ছি, আপনি দেখলে বুঝতে পারবেন। ঠিক দেখুন, এই যে একটা দেখতে পাচ্ছেন, এটা একটা কন্টেনার।
এটা ঝোলাবার একটা অংশ, এটা একটা ঝোলাবার অংশ, আর এটা হচ্ছে একটা কন্টেনার। এই কন্টেনারে প্রায় 750 ml জল ধরে। আর দেখুন এখানে একটা পাইপ আছে না, এই যে পাইপটা, এই যে পাইপটা, এই পাইপটার মধ্যে সিস্টেম করা আছে। দেখুন এইটা পায়খানার দ্বারের ভিতরে ঢোকাবার জন্য সিস্টেম করা আছে। তাহলে এখানে যদি আপনি 750 ml জল দেন, জল দিয়ে কোনো জায়গায় উঁচুতে ঝুলিয়ে দিলেন, এবং ঝুলিয়ে দেওয়ার পরে এইখানে দেখুন একটা স্লাইডের মতন নব আছে, এই যে জায়গাটা মাঝখানে, এই যে এই জায়গাটায় মাঝখানে নব আছে। এই নবটাকে টেনে দিলে বন্ধ হয়ে যাবে জল, আবার একটু টেনে দিলে খুলে যাবে। তাহলে এবারে এই যে নবটা আছে, এইটা করবেন কি 750 ml জলের মধ্যে দিয়ে, এবারে এই নবটাকে ভালো করে লক্ষ্য করুন। এই নবটাকে যদি আমি পায়খানার দ্বারের মধ্যে এই যে ঠেলে ঢুকিয়ে দিলাম, এই যে এই জায়গাটা লক্ষ্য করুন। এইখানে এই যে আমি পেনের লাল পেনের অংশটা ধরেছি, এই অবধি এই জায়গাটাকে ঠেলে ঢুকিয়ে দিলাম। এইখানে যে ঠেলে ঢুকিয়ে দিলাম, এইটাকে যে ঠেলে ঢুকিয়ে দিলাম, এটা দিয়ে ধরে রাখলে আপনার 15 মিনিটের মধ্যে এই অংশ থেকে যত কিছু যা জমে আছে সব বেরিয়ে যাবে, একদম পরিষ্কার হয়ে যাবে। এটাই হচ্ছে আপনার কোলন ডিটক্সিফিকেশান। যদি এইটা সপ্তাহে আপনার 2 দিন করাতে পারেন, এক সপ্তাহের মধ্যে যদি 2 দিন আপনি কোলন ডিটক্সিফিকেশান করাতে পারেন, নর্মাল জল দিয়ে করুন। যদি রেকটামের ভিতরে ঢুকিয়ে দিয়ে 750 জল দিয়ে এবারে রেকটামের এই জায়গাটাকে হাত দিয়ে চেপে ধরে রাখুন, তাহলে দেখবেন ভিতরে যা জমে থাকা আমাশা, পচামল সব কিছু 15 মিনিটের মধ্যে আপনার ওয়াশ হয়ে পরিষ্কার হয়ে বেরিয়ে আসবে। দেখবেন আপনার গ্যাস অম্বল হবে না, আপনার হার্টের কাছে ব্যথা হবে না, আপনার বুকের কাছে ব্যথা হবে না, আপনার ঘাড়ে ব্যথা হবে না, আপনার মাথায় যন্ত্রণা হবে না। এই সমস্ত প্রবলেমগুলো থেকে আপনি অনেকটা রেহাই পেতে থাকবেন। তার কারণ হচ্ছে কন্টেনার, এইটা কন্টেনার, আর এইটা হচ্ছে একটা নজেল। এবারে এই নজেলটাকে, এটা হচ্ছে পায়খানার দ্বার, এটা পায়খানার দ্বার। এবারে এই নজেলটাকে আস্তে আস্তে দেখুন ঠেলে আমি ঢুকিয়ে দিলাম, দিয়ে এখানে চেপে ধরে রাখলাম। এটা চেপে ধরে রাখার ফলে হচ্ছে কি, যে এর মধ্যে জলটা আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকে গেল। যদি 1 ক্যানে জলে না হয়, তাহলে এটা আপনার 2 ক্যান জল, অর্থাৎ 750 করে 2বার দিতে পারেন। দিয়ে 15 মিনিট চেপে ধরে রাখুন এইখানে রেকটামের কাছে, দেখবেন আপনার আর পায়খানা, আপনি চেপে ধরে রাখুন, দেখবেন আপনার আর ইন্টেস্টিনের ভিতরে আর কিছু থাকবে না, যা থাকবে সব ওয়াশ হয়ে বেরিয়ে যাবে। তাহলে আপনি এই পদ্ধতিটা যদি আপনি মানতে পারেন, এই পদ্ধতিটা মেনে চলতে পারেন, তাহলে দেখবেন 100টা রোগের মধ্যে আপনি বেশিরভাগই রোগ থেকে মুক্তি পাবেন। আপনার ব্যথা, যন্ত্রণা, কনস্টিপেশন বলে কিছুই থাকবে না, আপনি সুস্থ স্বাভাবিক হয়ে যাবেন। কারণ চিত্রটাকে আপনি সবসময় লক্ষ্য করবেন। আপনাকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছি যে এই যে লাল পেনের অংশটা দেখা যাচ্ছে, এইটা হচ্ছে আমাদের রেকটাম। তাহলে এইখানেই আমি নজলটাকে ঢুকিয়ে দেবো, দিয়ে এখানে আস্তে করে চেপে ধরে রাখবো, এবং জলটা আস্তে আস্তে ভিতরে চলে যাবে, এবং এই যে অংশগুলো আছে এইগুলো আস্তে 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 সব পরিষ্কার হয়ে যাবে। এগুলো সব পরিষ্কার হয়ে যাবে। যেই পরিষ্কার হয়ে যাবে তখন আপনি রোগ থেকে আস্তে আস্তে মুক্ত প্রায় হয়ে যাবে। এটাই হচ্ছে মেন কথা। তাহলে আমাদের সর্বরোগের আধার হচ্ছে আমাদের এই কোলনটাকে পরিষ্কার করতে হবে। আপনি যদি এই কোলনটাকে পরিষ্কার করতে পারেন, যে এই জায়গাটাকে যদি আপনি পরিষ্কার করতে পারেন, এই জায়গাটাকে যদি আপনি পরিষ্কার করতে পারেন, তাহলে আপনার কিন্তু রোগ ব্যাধি বলে আর কিছু, তারের এই যে লাস্ট এন্ড পয়েন্টে এইখানে সমস্ত স্টুল এসে জমে থাকে। তাহলে এই জায়গাটাকে যদি আপনি পরিষ্কার করে দিতে পারেন ভালো করে, তাহলে আপনার আর অন্য কোনো কমপ্লিমেন্টারি প্রবলেম দেখা দেবে না, আপনি সুস্থ স্বাভাবিক থাকবেন। আমাদের মেন কথা হচ্ছে সর্বরোগের মেন উৎস হচ্ছে আমাদের পায়খানা পরিষ্কার না হওয়া। যদি আমাদের পায়খানা পরিষ্কার হয়ে যায়, পচা আম শরীর থেকে বেরিয়ে যায়, এবং জমে থাকা যে শামা টক্সিন পদার্থ জমে থাকছে ঘুঁটের মতন হয়ে, সেগুলো যদি বেরিয়ে যায়, তাহলে আপনার কোনো প্রবলেম আর থাকবে না। আপনি সারাদিন দেখবেন চনমনে জীবন নিয়ে ঘুরে বেড়াবেন, এবং গ্যাস, অম্ল, আপনার অ্যাসিডিটি,
বা লিভারে ব্যথা, হার্টে ব্যথা, এগুলো কিছুই থাকবে না, মাথা যন্ত্রণা কিছুই থাকবে না, আপনি সুস্থ স্বাভাবিক। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।